চৌম্বক শব্দটা শুনলেই কেমন একটা অদ্ভুত জাদু মনে হয়, তাই না? মানে ভাবুন তো একবার, এটা এমন একটা শক্তি যা আমরা ঠিকই অনুভব করতে পারি কিন্তু চোখে দেখতে পাই না। সাধারণ যুক্তি যেন এর কাছে পুরোপুরি হার মেনে যায়। তো আজ আমরা এই অদৃশ্য শক্তির পেছনের রহস্যটাকেই খুঁজে বের করার চেষ্টা করব। আর এখানেই তো আসল প্রশ্নটা, তাই না? কিভাবে একটা সাধারণ জড় বস্তু কোনো রকম ছোঁয়া ছাড়াই দূর থেকে আরেকটা বস্তুকে নিজের দিকে টেনে দেয় বা ঠেলে দূরে সরিয়ে দেয়? এই সহজ প্রশ্নটাই কিন্তু হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। তো এই রহস্যের জট খুলতে হলে আমাদের একটু ইতিহাসে ডুব দিতেই হবে। দেখতে হবে কিভাবে মানুষ এই ব্যাপারটাকে একসময় জাদু ভাবত, আর সেখান থেকে বিজ্ঞানের হাত ধরে এর আসল রূপটা বেরিয়ে এলো। গল্পটা শুরু হয় আজ থেকে অনেক অনেক বছর আগে, প্রায় ৬০০ খ্রিস্টপূর্বাব্দে। গ্রিসের ম্যাগনেশিয়া নামের এক জায়গায় কিছু অদ্ভুত পাথর পাওয়া গেল, যেগুলোকে বলা হতো লোডস্টোন। এরপর কেটে গেল বহু বছর। প্রায় ২০০ খ্রিস্টপূর্বাব্দে চীনারা লক্ষ্য করল যে এই পাথরকে ভাসিয়ে দিলে সেটা সবসময় একটাই দিকে মুখ করে থাকে। আর এভাবেই কিন্তু জন্ম হয়েছিল পৃথিবীর প্রথম কম্পাসের। ভাবুন একবার, এরপর প্রায় ১০০০ বছর কেটে গেল। অবশেষে ১৮২০ সালে ওরস্টেড আর অ্যাম্পিয়ার দেখালেন যে বিদ্যুৎ আর চুম্বকত্ব আসলে একে অপরের সাথে যুক্ত। আর তার ঠিক কয়েক বছর পর ১৮৬৪ সালে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল এই সব কিছুকে, মানে বিদ্যুৎ, চুম্বকত্ব আর আলোকে, একটা অসাধারণ তত্ত্বে বেঁধে ফেললেন, যার নাম হল ইলেকট্রোম্যাগনেটিজম। আমাদের আজকের পৃথিবীটা কিন্তু দাঁড়িয়ে আছে এই আবিষ্কারগুলোর ওপরেই। ইতিহাস তো গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো এই শক্তির উৎসটা ঠিক কোথায়? এর জন্য আমাদের এবার পাড়ি দিতে হবে এক অকল্পনীয় ক্ষুদ্র জগতে, একদম পরমাণুর ভেতরে। আর এখানেই আসল রহস্যের সমাধান। চুম্বকত্বের উৎসটা কোনো বড়সড় বস্তুর মধ্যে নেই, আছে তার একেবারে ক্ষুদ্রতম কণিকার মধ্যে। হ্যাঁ, আমি ইলেকট্রনের কথা বলছি। ব্যাপারটা শুনতে অবাক লাগলেও সত্যি। প্রতিটি ইলেকট্রন নিজেই এক একটা ক্ষুদে চুম্বকের মতো কাজ করে। কিন্তু কেন কেন একটা ইলেকট্রন চুম্বকের মতো আচরণ করে? এর পেছনে আছে কোয়ান্টাম ফিজিক্সের একটা অদ্ভুত ধর্ম, যাকে বলা হয় ইলেকট্রন স্পিন। খুব সহজ করে বললে ব্যাপারটা অনেকটা এরকম, যেন প্রত্যেকটা ইলেকট্রন একটা ছোট্ট লাটিমের মতো বনবন করে ঘুরছে, আর এই ঘোরার ফলেই তার চারপাশে একটা নিজস্ব চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, ঠিক যেন একটা অতি ক্ষুদ্র কম্পাসের কাঁটা। আচ্ছা, বেশ, যদি সবকিছুর মধ্যেই ইলেকট্রন থাকে আর প্রত্যেকটা ইলেকট্রনই যদি একটা ছোট্ট চুম্বক হয়, তাহলে তো আমাদের চারপাশের সবকিছুই চুম্বক হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু তা তো হয় না। কেন? এর উত্তরটাও কিন্তু পরমাণুর মধ্যেই লুকিয়ে আছে। দেখুন, বেশিরভাগ পদার্থে ইলেকট্রনগুলো একা একা থাকে না, ওরা জোড়ায় জোড়ায় থাকে। আর নিয়মটা হলো, একটা জোড়ার মধ্যে একটা ইলেকট্রন যদি ওপরের দিকে স্পিন করে, তাহলে তার সাথেরটা ঠিক তার উল্টো, অর্থাৎ নিচের দিকে স্পিন করবে। এর ফলে কি হয়, ওদের দুজনের চৌম্বক শক্তি একে অপরকে পুরোপুরি ক্যান্সেল করে দেয়, মানে ফলাফল শূন্য। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বাঁ দিকে দেখুন সোডিয়াম, এর মাত্র একটাই বিজোড় বা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাই এর চৌম্বক ধর্ম খুবই দুর্বল। আর ডান দিকে দেখুন লোহা, যার কিনা চারটে আনপেয়ার ইলেকট্রন। আর ঠিক এ কারণেই লোহা এত শক্তিশালী চৌম্বক হতে পারে। তার মানে আসল খেলাটা হলো এই বিজোড় ইলেকট্রনের সংখ্যার। কিন্তু দাঁড়ান, গল্পে এখনও একটা টুইস্ট বাকি আছে। আচ্ছা, একটা সাধারণ লোহার পেরেকের মধ্যে তো কোটি কোটি আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাই না? তাহলে সেটা নিজে থেকেই একটা চৌম্বক হয়ে যায় না কেন? মনে হচ্ছে ধাঁধার শেষ অংশটা সমাধান করা এখনও বাকি। এর কারণ হল ম্যাগনেটিক ডোমেন। ভাবুন, একটা লোহার টুকরোর ভেতরে এরকম অসংখ্য ছোট ছোট চুম্বকীয় এলাকা আছে। সাধারণভাবে এই এলাকাগুলো বা ডোমেনগুলো সব এলোমেলো দিকে মুখ করে থাকে, ফলে একে অপরের শক্তিকে নষ্ট করে দেয়। কিন্তু যখনই বাইরে থেকে একটা শক্তিশালী চুম্বক আনা হয়, তখন এই সবকটা ডোমেন একই দিকে মুখ করে সারিবদ্ধ হয়ে যায়। আর যেই মুহূর্তে ওরা সবাই একদিকে চলে আসে, ব্যাস, ওই সাধারণ লোহার পেরেকটা একটা শক্তিশালী স্থায়ী চুম্বকে পরিণত হয়। এতক্ষণে আমরা এটা তো বুঝেই গেছি যে চুম্বকত্ব মানে শুধু আকর্ষণ করা নয়, বস্তুর ভেতরের গঠনের ওপর নির্ভর করে এর অনেক রকম রংফের আছে। আসুন এদের সাথে একটু পরিচিত হওয়া যাক। মূলত 4 ধরনের চুম্বকত্ব দেখা যায়।
প্রথমটা হলো ফেরোম্যাগনেটিক, যেমন লোহা বা নিকেল, যা চুম্বকের দিকে খুব জোরে ছুটে যায়। এরপর আছে প্যারাম্যাগনেটিক, যেমন অ্যালুমিনিয়াম, যা খুব দুর্বলভাবে আকৃষ্ট হয়। তৃতীয়টা বেশ মজার, ডায়াম্যাগনেটিক, যেমন জল বা গ্রাফাইট। এরা চুম্বককে আকর্ষণ তো করেই না, বরং উল্টে সামান্য বিকর্ষণ করে, কারণ এদের কোনো বিজোড় ইলেকট্রনই নেই। আর শেষে আছে অ্যান্টিফেরোম্যাগনেটিক, যেমন ক্রোমিয়াম। এদের বিজোড় ইলেকট্রন থাকা সত্ত্বেও এরা চুম্বক নয়, কারণ এদের ভেতরের গঠনটাই এমন যে ইলেকট্রনগুলো একে অপরের প্রভাবকে বাতিল করে দেয়। এতক্ষণ তো আমরা পরমাণুর ভেতরের গল্প শুনলাম, কিন্তু এই অদৃশ্য শক্তি শুধু ছোটখাটো আকর্ষণ বা বিকর্ষণের খেলা নয়। এই শক্তি আক্ষরিক অর্থেই আমাদের এই পৃথিবীকে, এমনকি মহাবিশ্বকেও গড়ে তুলেছে। শুধু এই একটা উদাহরণ নিয়েই ভাবলেই এর ক্ষমতাটা বোঝা যায়। আমাদের ফ্রিজের ওপর লাগানো একটা ছোট্ট চুম্বক, ভেবে দেখুন, সেটা কিন্তু গোটা পৃথিবীর মহাকর্ষ শক্তিকে হারিয়ে দিয়ে একটা পেপার ক্লিপকে অনায়াসে তুলে ধরে রাখতে পারে। কি অবিশ্বাস্য শক্তি, তাই না? তাহলে প্রশ্ন হল, মহাকর্ষের থেকে এই তড়িৎচুম্বকীয় বল ঠিক কতটা বেশি শক্তিশালী? উত্তরটা হলো প্রায় এতটা। এটা হলো 1-এর পিঠে 38টা শূন্য। সংখ্যাটা এতই বড় যা আমাদের মস্তিষ্ক এটা কল্পনাও করতে পারে না। আর এই বিশাল শক্তি কিন্তু আমাদের অদৃশ্য রক্ষা কবচ। এটাই পৃথিবীর চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের বাঁচায়। আমাদের দিনের পর দিন ব্যবহার করা জেনারেটর, মোটর, কম্পিউটার, হার্ড ড্রাইভ সবকিছু চলে এই শক্তির ওপর ভর করে। এক কথায় বলতে গেলে চুম্বকত্বই হলো আমাদের সভ্যতার এক অদৃশ্য কারিগর। তাহলে দেখুন, একদিকে এই চুম্বক ক্ষেত্র আমাদের পৃথিবীকে বাসযোগ্য করে তুলেছে, আমাদের সভ্যতাকে টিকিয়ে রেখেছে। আর অন্যদিকে মহাকাশের বিশাল ব্যাপ্তি, কে জানে, হয়তো এই অদৃশ্য শক্তি একদিন আমাদের মহাবিশ্বের আরও গভীর রহস্যের দরজা খুলে দেবে। তাহলে এই অদৃশ্য শক্তির গল্প কি এখানেই শেষ, নাকি এটা আরও বড় কোনো এক যাত্রার সবে শুরু?